আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অবশ্যই আয়েশা, তুমি থাকবে। অনলের আন্তরিকতায় মুগ্ধ হলো আয়েশা। একবারও মনে হয়নি এই পুরুষটা দুদিন আগেও তাকে বাদর নাচ নাচাতে চেয়েছে। অনল তার কাছে ইদানিং অবসেশনে পরিণত হয়েছে, যাকে যে কোনো মূল্যতে সে চায়। প্রচন্ড মানুষের ভিড়ে পা ফেলা দায় হয়ে গিয়েছে বেলির। সে ইন্ট্রোভার্ট। এখানে আসার জন্য পরিবারের অনুমতির থেকে নিজের সঙ্গে যুদ্ধটা মুখ্য ছিল। প্রথম সারির একটা জায়গায় এসে দাঁড়ালো সে। এখান থেকে বেশ ভালো দেখা যাবে। অবশ্য গায়কের থেকে তার কাছে মুখ্য হলো গান। একদম এত কাছ থেকে শুনতে পাবে। শরীরে এক ধরনের উত্তেজনা বোধ করলো। তার বন্ধুরা সকলে নিজেদের পার্টনার নিয়ে এসেছে, একমাত্র বেলি একা। এতে অবশ্য সমস্যা নেই। তার হুট করে ভিড়ের পরিমাণ বাড়লো। সংবদ্ধ ভিড়ে সে বন্ধুদের থেকে একটু দূরে সরে গেল। ঠিক তখন স্টেজে উঠল সবার আকাঙ্ক্ষিত মানুষটি। মুহূর্তে সুরের মূর্ছনায় সবাইকে মাতিয়ে নিল। বেলি চোখ বন্ধ করে শুনছে। এখন যে গানটা চলছে সেটা রামিমেরও অনেক প্রিয় ছিল। কিছু মানুষ বোধহয় প্রাক্তনকে কখনো ভুলতে পারে না। দীর্ঘশ্বাস বের হয়ে এলো মেয়েটির বুক চিরে। তবে হঠাৎ অতি পরিচিত এক অনুভূতি হলো। বেলি চোখ খুলে দেখলো তার আশেপাশে হঠাৎ ভিড় কমে গেছে। পাশে একটা বট গাছের মতন পুরুষ দাঁড়িয়ে আছে। ঈষৎ আলোতে পিটপিট করে তাকালো বেলি। অনল, আপনি এখানে? আশেপাশে অনেক শব্দ। অনল অলস ভঙ্গিতে মেয়েটির দিকে ঝুঁকে এলো। তোমার জন্য আসতে হলো ফাজিল, একা একা এখানে এসেছে। বেশি অভিভাবক সাজতে যাবেন না। ইচ্ছাও নেই, শুধু ভালোবাসি দেখে কেয়ার করি। তা না হলে আমার জন্য বাড়িতে সুন্দর আয়েশা বসে আছে। এই গরমে আবার ভিড়ে আসার প্রশ্নই ছিল না। বেলির মুখ বিবরে বাদলা দিনের বিবর্ণ মেঘের ঘন ঘটা দেখা গেল। শুকনো ঢোক গিলল সে, অস্পষ্ট সুরে বলল, আয়েশা আপনার বাড়িতে কেন? ঢুকতেও দিলেন কেন? প্রফেশনালিজম ধরে রাখতে জানেন না। এখন চুপ থাকেন, আমাকে গান শুনতে দেন। অনল স্মিত হাসল। মেয়েটা নিজের অনুভূতি আড়াল করতে পারছে না। অনল জানে এই গায়ক রামিমের অনেক পছন্দ ছিল। বিশেষ করে এর কণ্ঠে পুরনো ক্লাসিক্যাল গানগুলো বেলি বা রামিম দুজনেই পছন্দ করত। অনলের সব থেকে বেশি খারাপ লাগে এটা ভেবে যে মেয়েটা তাকে পছন্দ করে, কিন্তু তা স্বীকার করতে ভয় পায়। বেলির মুখটা বিরক্তিতে তেতো হয়ে গিয়েছে। সে অনলের থেকে দূরে সরে গেল একটু। অনল তা তোয়াক্কা না করে নিজে ললিতার গা ঘেঁষে দাঁড়ালো। লাফাবে না, এদিক ওদিক অনেক মানুষ আছে। ভালো না লাগলে চলে যান। অনল কিছু না বলে বেলির চুলে নাক ঘষল, লম্বা শ্বাস নিয়ে বলল, মাই ললিতা, চুলে শ্যাম্পু করবে রোজ? আশ্চর্য, আপনাকে কাছে আসতে বলেছে কে? তাছাড়া আমি যথেষ্ট হাইজিন মেইনটেইন করি। দেখি আমি আরেকবার নেই। অনলের মেয়েটির কাছাকাছি আসার জন্য একটা বাহানা ছিল। পুনরায় মেয়েটির সন্নিকটে এলো সে, যেখানে দুজনের শ্বাস প্রশ্বাস একত্রিত হয়। বেলি কোনো অধিকার দেয়নি, তবুও যেন অনল বুঝে নেয় সে তার ললিতার অনেক কাছের। এতটা কাছের যেখানে হৃদয়েরা একত্রে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়। লম্বা শ্বাস নিয়ে অনল বলল, এই সময়টাকে ভালোভাবে অনুভব করো ললিতা। এই গানের সাথে এরপর থেকে আমাকে মনে করবে, শুধু আমাকে। বেলি যেন বিভ্রান্ত হয়ে গেল। সে অনুভূতি শূন্য। অনলের শরীরের উষ্ণতায় কিনা এমন এক ধরনের মাদকতা তৈরি হলো মনে, যে সে চোখ বন্ধ করে ফেলল। সত্যি এই গায়কের সুরের সাথে রামিমকে আর স্মরণ হচ্ছে না তার, বরং অনলের হাসি মাখা মুখটা সে দেখতে পাচ্ছে। বেলির মনে হলো বাস্তবেও অনল হাসছে। চোখ খুলে দেখলো সত্যি পুরুষটার অধর যুগল বিস্তৃত হয়ে আছে। বেলি ভয় পেয়ে গেল। মনের ভেতর যে অনুভূতি হচ্ছে সেটাকে তো ভালোবাসা বলে। সে এই অনুভূতি চায় না, তবে কেন হচ্ছে? বাড়ির সামনে গাড়ি থামালো অনল। বেলি মুখ গোমরা করে বসে আছে। অনেকটা জোর করে তাকে কনসার্ট থেকে নিয়ে এসেছে পুরুষটি। বেলি কোনো প্রকার ঝামেলা চায়নি বিধায় ফিরে এসেছে। বেশ নরম মেজাজে গুনগুন করে গান গাইছে অনল। এত রাগ করে ভালো না আমার ললিতা। তোমাকে কখনো আমি
কনসার্টে একা ফেলে রাখার চিন্তাতে ছিলাম না। কেন? আপনার কি অধিকার আছে আমার প্রতি? কয়েকদিন আগেও চট দিয়ে কড়া কথা শুনিয়েছিলেন। তো এই বলে তোমাকে কতগুলো মাতালের মাঝে রেখে আসবো? আমাকে মাতালের গীত শোনাচ্ছে কে? মিস্টার অনল কাশ্যপ, যে কিনা রোজ বারে যায়, সিসা টানে, ভ্যাপিং করে। আমি অ্যালকোহলিক পার্সন নই, এটা তুমিও জানো। বেলি মুখে বিতৃষ্ণা ফুটিয়ে বলল, আপনাকে ওয়ার্নিং দিচ্ছি আমার থেকে দূরে থাকার জন্য। শুধু সকলের সামনে সম্মান করি। বেলি দরজা খুলে বের হতে নিলে থামিয়ে দিল অনল। হাতটা টেনে ধরে বলল, জরিমানা হিসেবে ডিনার করাতে পারি। নো নিড। আমার মায়ের হাতের রান্না কিন্তু ভালো। তাছাড়া বাবার সাথে আমার বিচিং করার সুযোগ পেয়ে যাচ্ছ, এটা হাতছাড়া করো না। আপনি কি করতে চান বলেন তো? আমি যতদূর জানি আয়েশা এসছে আপনাদের বাসায়, সেখানে কেন যাব? যদি যাও তাহলে হ্যারি পটার সিরিজের অটোগ্রাফ কপি দিব। বেলির চোখ দুটো চকচক করে উঠল। এটা অনেক লোভনীয় অফার, তবে চেহারাতে শঙ্কা ফুটিয়ে বলল, মতলব কি? আপাতত তোমাকে সুন্দর একটা ডিনার করানো এবং আমার মা বেস্ট শেফ। ধরেন আমি গেলাম। তো আজকেই বইগুলো দেবেন নাকি কয়দিন পর? ঝুলিয়ে রাখলে কিন্তু যাব না। অনল হাসল। মন চাচ্ছে বেলির গালটা টেনে দিতে। বাচ্চাদের যেমন চকলেটের লোভ দেখিয়ে সমস্ত কাজ করানো যায়, ঠিক তেমন যেন বেলির বইয়ের প্রতি লোভ। ওকে ডিল, আমি সাথে সাথে দিয়ে দিব। বেলির ঠোঁট বিস্তৃত হলো। অনল তাকে গাড়ি থেকে নামতে সাহায্য করলো। তার এক দারুণ ইচ্ছা হচ্ছে মেয়েটার হাত ধরে বাসার ভেতরে প্রবেশ করা, কিন্তু সেই অধিকার এখনো নেই। একটা দুর্বোধ্য দেয়াল নিজের আশেপাশে মেয়েটা গড়ে রেখেছে। অনল তা ভাঙতে জানে। আয়েশা ড্রয়িং রুমে বসে অনলের অপেক্ষা করছিল। ঘড়িতে তখন 8:40 বাজে। 9টা অবধি ফিরে আসার ওয়াদা করেছিল। সে গভীর আগ্রহে অপেক্ষা করছে। স্বার্থ ছাড়া সে এক কদমও ফেলে না। সেখানে পুরোটা সন্ধ্যা একজন মধ্যবয়স্ক নারীর সাথে কিচেনে কাটিয়েছে। আপাতত দৃষ্টিতে সে বিরক্ত, কিন্তু প্রকাশ করেনি। উল্টো সৌজন্যতা বোধে একটা লেবানিজ কোপ্তা তৈরি করেছে, যা তার জীবনযাত্রার সাথে যায় না। শেষ কবে সে রান্না করেছিল? সম্ভবত 10 বছর পূর্বে। বয়ফ্রেন্ডের আবদারে করেছিল তা। হ্যালো আয়েশা, আশা করি আপনাকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। আয়েশা প্রসন্ন মুখে কিছু বলতে গিয়েও থেমে গেল। অনলের পেছনে হেঁটে আসছে বেলি। মুখটা মুহূর্তে বিবর্ণ হয়ে গেল তার। অনল ক্লান্ত ভঙ্গিতে সোফায় বসে পড়ল। আপনাকে সঙ্গ দেওয়ার জন্য ললিতাকে নিয়ে এলাম। ও হ্যালো বেলি। হ্যালো, কেমন আছেন? বেলিকে প্রশ্ন এড়িয়ে গেল আয়েশা, যেন বুঝিয়ে দিল যে এখানে সে মোটেও গ্রহণযোগ্য নয়। চোখ ঘুরিয়ে অনলকে বলল, কোথায় গিয়েছিলেন? বেলিকে নিয়ে কনসার্টে গিয়েছিলাম। মেয়েটা ছোট, এত ভিড়ে একা রাখার ইচ্ছে হয়নি। কেন, বেলির ফ্যামিলিতে কেউ নেই? আপনার তাকে নিয়ে এত কনসার্স কেন? অনল জবাব দিবে এর পূর্বে অনলের বোন রাহিমা সিঁড়ি থেকে বেলির নাম ধরে ডাকলো। উচ্ছ্বাসিত কবুতরের মতো নেমে এলো নিচে। তুমি কতদিন পর এলে বেলি? ভাইয়ার সাথে রাগ করে আমাকে ভুলে গেলে? না, তেমন নয়। চলো, তোমার সাথে অনেক কথা আছে। বেলির হাত ধরে তাকে ওপরে টেনে নিয়ে গেল রাহিমা। অনল স্বস্তির শ্বাস ছাড়ল। আয়েশা মেয়েটাকে অপমান করার পথ তৈরি করে ফেলেছিল ইতিমধ্যে। বেলিকে এখানে আজ নিয়ে এসে আপনি বুঝিয়ে দিলেন নিজেকে নিয়ে ভয়ে আছেন মিস্টার কাশ্যপ। কখন আমাকে পছন্দ করে বসেন। আপনি নিজের কলেজ জীবনে প্লে বয় হিসাবে বিখ্যাত ছিলেন। পুরনো নেশা কাটানো অনেক কষ্টকর, তাই না? আমি প্লে বয় ছিলাম কিনা এই খোঁজ করার আগে আপনার জানা উচিত ছিল আপনার এসএ কোম্পানির সাথে ডিলটা কেন ক্যান্সেল হলো। চিন্তার ভাঁজ পড়ল আয়েশার কপালে। সে গম্ভীর কণ্ঠে বলল, মানে? খুব সহজ, আমার টার্কিশ এক্স সেই কোম্পানির বোর্ড মেম্বার, এজন্য ডিলটা ক্যান্সেল করলো। দেখুন আমি কত ভালো এক্স, যেখানে আমার প্রাক্তনরা এখনো আমার কথার মর্যাদা রাখে। কোনো সন্দেহ নেই আপনি বিছানাতে অনেক ভালো, যে কোনো মেয়ে তাই মনে রাখবে। বেলিকে এভাবে পটিয়েছেন? নিজের মতন সবাইকে মনে করলে তো সমস্যা। আমার মা সব সময় এই শিক্ষা দিয়েছেন যে কোনো মেয়ের সম্মান নিয়ে খেলবে না। হতে পারে আমি রিলেশন করেছি, বাট তাদের সম্মানও করি। আমি তাদেরও সম্মান করি যারা অর্থের বিনিময়ে
বার বনিতা হয়, তবে এক ক্যাটাগরির মানুষকে আমি কখনো সম্মান করি না। কাদের জানতে চান? আয়েশা উৎসুক হয়ে অনলের দিকে তাকিয়ে রইল। পুরুষটি অতি সন্তর্পণে পকেট থেকে ফোনটা বের করলো, ফ্রন্ট ক্যামেরা বের করে তা আয়েশার দিকে ধরলো। ঈষৎ মুচকি হেসে বলল, স্ক্রিনে থাকা নারীদের বাবা স্বইচ্ছায় স্লাট হয়। আপনি বুদ্ধিমান, বাকিটা বুঝে নেবেন। বেলি, আমি কেমন মেয়ে, মানে স্ত্রী হিসেবে কেমন হব? রাহিমার প্রশ্নে ভ্রু কুঁচকে ফেলল বেলি। মেয়েটা যে এই প্রশ্নটা নিয়ে সিরিয়াস সে বিষয়ে সন্দেহ নেই। হঠাৎ এ কথা কেন? কোলে বালিশ রেখে রাহিমা ফিসফিস করে বলল, তোমার ভাইকে প্রপোজ করেছি গতকাল, এখনো জবাব দেয়নি, তবে বলেছে আমি ওয়াইফ ম্যাটেরিয়াল কিনা যাচাই করবে। ভাইয়াকে প্রপোজ? বেলির চোখ কপালে উঠে গেল। রাহিমা তার হাত ধরে বলল, আসতে বলো, কেউ শুনলে খবর হয়ে যাবে আমার। আমি একটা শক পেয়েছি, যদিও ধারণা আগেই করেছিলাম। আমি অনেক চিন্তায় আছি বুঝলে ভাইয়ার ললিতা, যদি তোমার ভাই নিষেধ করে। ব্যাপার না, অনল ভাইকে বললে সিয়ামকে কিডন্যাপ করে এনে দেবে, তবে জোর করে ভালোবাসা কি হয় বলো? 1 মিনিট, ভাইয়াকে কিডন্যাপ করবে কেন? বরং দেখো জবাব কি হয়। আর আমাকে ললিতা বলো না। তুমি অবশ্যই ললিতা। ভাইয়া তোমাকে কত ভালোবাসে জানো? ভালোবাসে? তুমি জানলে কি করে? এটা কে না জানে, তোমাকে নিয়ে তো সেই কত বছর ধরে পাগলামি করে। বছর? রাহিমা থেমে গেল। সে যে বেশি বলে ফেলেছে বুঝতে পেরে কথা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলো, অন্য কথা বলল। বেলি বারবার বছরের বিষয়টা জিজ্ঞেস করলেও রাহিমা আর জবাব দেয়নি। মেয়েটা মনে মনে এই থেকে এক ধরনের সন্দেহ তৈরি হলো। তাকে অজ্ঞাতভাবে একজন চিঠি দিত, সে যে অনল তা আগেই বুঝেছিল। হঠাৎ মনে পড়ে গেল রামিমের একটা কথা। একদিন তাকে জানিয়েছিল অচেনা এক ছেলে বেলির জন্য পাগলামি করে হসপিটালে ভর্তি। সে তখন এতটাই রামিমের বান্দরবান ট্যুর নিয়ে শুনতে আগ্রহী ছিল যে এসবে খেয়ালই করেনি। ধাতব চামচের ঢুংটাং শব্দ হচ্ছে। খাবারের টেবিলে বেশ কথা বলছে আয়েশা। সিকান্দার এদিক থেকে অচেনা মানুষের সাথে গল্পের আসর জমাতে পটু। অনল নিজের সাধারণ বৈশিষ্ট্যের বাহিরে গিয়ে একদম চুপচাপ বসে আছে। বেলিকে সে একদম নিজের কাছাকাছি বসিয়েছে। অকস্মাৎ হাঁটুর কাছটায় দুটো আঙুলের স্পর্শ পেল। বেলি ছোট করে ইশারাতে তার দৃষ্টি আহ্বান করলো যেন। অনল সেদিকে তাকালে ফোনের দিকে ইশারা করতে বলল, আপনার কি মনে হয় না যে আজকে এখানে নিয়ে এসে আমাকে খুবই বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন? আমি বাসায় যাব, খাওয়া আর হবে না। মেসেজটা পড়েও অনলের প্রতিক্রিয়া হলো না, বরং একটু বেশ জোরেই বলল, মা, তোমার রান্না বোধহয় ললিতার ভালো লাগেনি, দেখো কিছু খাইনি সে। করুণা সায় দিয়ে বলল, সত্যি বেলি? না আন্টি, আমি খাচ্ছি, খাবার দারুণ হয়েছে, কিন্তু আমি স্বল্প ভোজি। চোখ দিয়ে অনলকে শাসালো বেলি। সে যা বলেছে পুরুষটি পুরো বিপরীত কাজ করলো। অগত্যা খেতে শুরু করলো সে। ডিনারের পর বের হয়ে গেল আয়েশা। বেলি খেয়াল করলো নারীটির চোখে মুখে বেশ বিতৃষ্ণা। সম্ভবত এখানে যে উদ্দেশ্যতে এসেছিল তা পূরণ হয়নি। আচ্ছা, অনল আজ তাকে এখানে কেন নিয়ে এলো? সোফায় বসে এসব ভাবনার মাঝে ফোনে মেসেজ এলো, তাকে লাইব্রেরিতে ডেকেছে অনল। করুণা রান্নাঘরে কাজ করছে দেখে বেলি পা বাড়ালো দোতলার উদ্দেশ্যে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাহিরে, সম্ভবত এটি বছরের শেষ বৃষ্টি। মৃদু সমীরণের সঙ্গে হালকা জলের ঝাপটা আসছে জানালা দিয়ে। অনল একপাশে হেলান দিয়ে কার্নিশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। কবুতরের ডানার মতন শুভ্র পর্দাগুলো উড়ছে। বেলি জানে এই পুরুষটির রূপের সামনে সে অতি নস্যি। উপন্যাসের নায়কদের যেন তাকে দেখেই লেখা হয়। দরজার শব্দ করলো মেয়েটা। আমার পাওনা আমাকে বুঝিয়ে দিন অনল। ওয়াও, পাক্কা ব্যবসায়ী, কাজ হয়ে গিয়েছে, একটু যেন সবুর নেই। আমি বিশ্বাস করি না আপনাকে, অন্তত বইয়ের ক্ষেত্রে অনল কাশফ যথেষ্ট কৃপণ। ভ্রুকুঞ্চিত হয়ে এলো অনলের। বেলি ইদানিং কথায় কথায় বেশ খোঁচা দিচ্ছে তাকে, যেমনটা দেয় টিপিক্যাল বাঙালি বউয়েরা। তুমি দিন দিন আমার বউ হয়ে যাচ্ছ। এটা কেমন কথা হলো? কয়েক ধাপ এগিয়ে এসে চেয়ারে বসলো বেলি। ডিনারে বেশি খাওয়া হয়ে গিয়েছে তার, একটু হাঁপিয়ে উঠছে। টিপিক্যাল বউদের মতন কথায় কথায় খোঁচা দাও। যাই হোক, আমি পাওনা মিটিয়ে দিচ্ছি। একটা সমস্যা আছে, অটোগ্রাফটা আমার নামে। ভবিষ্যতে আমাকে মানুষ চোর ভাববে তাহলে। বই চুরিতে পাপ নেই কিন্তু। অনল টুলের ওপর দাঁড়িয়ে উপরের তাক থেকে বই নামানো শুরু করলো। বেলির মাথাতে এখনো রাহিমার কথা ঘুরছে।
উসখুস ভঙ্গিতে সে বলল, আমাকে ঠিক কত বছর ধরে চেনেন আপনি অনল? হঠাৎ এই প্রশ্ন? রামিমের একটা চিঠিও আপনার কাছে আছে। আপনি সত্য বলতে কে? সেই মানুষটা যে আমাকে চিঠি পাঠাতো? হ্যাঁ, তোমার ধারণার বাহিরে আমি ঠিক কতদিন ধরে চিনি তোমাকে? কোনো ভনিতা নেই অনলের। বেলি চমকে উঠল। সে ঘামছে। মুহূর্তে চিঠিগুলোর কথা মনে পড়ে গেল। সেখানকার প্রত্যেকটা অক্ষর এক এক ধরনের বিভীষিকা ছিল। বোধহয় বেলি যে শুধু প্রেরকদাতার তা বোঝাতো। এতদিনে বেলির কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে উঠেছে। সে ঘেমে গিয়েছে। আপনি ভয়ঙ্কর। অনল পেছন থেকে তাকিয়ে ঈষৎ হাসল। বুক সেলফে হেলান দিয়ে দাঁড়ালো। এই দৃষ্টিটা প্রচন্ড মাদকময়। প্রিয়তমার ভয়ঙ্কর সম্বোধনে সে শুধু বলল, তোমাকে ভালোবাসি। চিঠিতে মনে হতো আপনি একটা সাইকো, যার কাছে আমি ব্যতীত অন্য সব তুচ্ছ। হায়, আমি এত দিনেও কিভাবে চিনতে পারিনি। সন্দেহ আমার ছিল, কিন্তু মুখে স্বীকার করা আমি মেনে নিতে পারছি না। তোমার রিয়াকশন দেখে মনে হচ্ছে তোমাকে ভালোবাসা পৃথিবীতে সব থেকে গোপন বিষয়। কাছে আসবেন না। আমি নিজের জায়গাতে দাঁড়িয়ে আছি। রামিম আমাকে বলেছিল। শাট আপ বেলি। বেশ কঠিন সুরে থামতে বলল অনল। সোজা হয়ে দাঁড়িয়েছে সে। ঈষৎ হলদেটে আলোতে অনুমান করা যাচ্ছে তার ললাটের ভাঁজগুলো। এটা কি বিরক্তিতে? তুমি রামিম ছাড়া আর কাউকে কেন চোখে দেখো না? আই মিন সিরিয়াসলি, ও কি তোমাকে বশ করেছিল? দেখুন, মৃত মানুষকে নিয়ে এসব বলবেন না। ইচ্ছাও নেই। আই হেট হিম। যতটা আমি তোমাকে ভালোবাসি ললিতা, ঠিক ততটা তোমার প্রাক্তনকে ঘৃণা করি। আমি আপনাকে ভালোবাসি না। আপনি ছলনার আশ্রয় নিয়ে আবার জীবনে এসেছেন। এই বাড়িটা রামিমের পিতার অনেক পছন্দের ছিল। তাহলে বিক্রি করলো কেন? কি করেছিলেন? একে একে সব প্রশ্নের ওপর থেকে যেন পর্দা সরে যাচ্ছে। অনলের মুখ বিবর দৃঢ় হয়ে গেল। সব প্রশ্নের উত্তর এখন জানতে নেই মাই ললিতা। তোমার আজকের পুরস্কার নাও আর বের হয়ে যাও। প্রসঙ্গ বদলে দিচ্ছেন। কি চান আমার শরীর? আপনার মতন পুরুষের এ ব্যতীত কোনো চাওয়া থাকতে পারে না। রামিম এই কথাটা আমাকে বলেছিল। একজন প্লে বয়, চরিত্রহীন, শরীর নিয়ে ক্ষুধার্ত মানুষ আমাকে পছন্দ করে। ও আমাকে বলেছিল যে কোনো পরিস্থিতিতে আমাকে রক্ষা করবে। সর্বোচ্চ মাত্রাতে রাগ উঠে গেল অনলের। মেয়েটির সঙ্গে তার দূরত্বকে কয়েক কদমে অতিক্রম করলো। কোমরে ধরে অনেকটা শূন্যে তুলে টেবিলটাতে শুয়ে দিল। বেলির প্রতিরক্ষা না থাকায় অনলের বৃহদাকার বক্ষের আড়ালে হয়ে গেল সে। অনল, আমি কিন্তু চেঁচিয়ে মানুষ ডাকবো। তুমি কি ভেবেছো বেলি আমি অনেক সহজ কেউ? তুমি 2-4টে কথা বলো, তা সবসময় হজম করে যাই। কেউ ফ্লার্ট করলে সে প্লে বয় হয় না। আমি নারীদের প্রশংসা করি একটা সীমার মধ্যে থেকে। আপনি চিঠিতে আমার বিভিন্ন বডি পার্ট বর্ণনা করে সেখানে চুমু খাওয়ার কথা বলেননি? কামনা ছাড়া ভালোবাসা তৈরি হয় না। বিয়ের পর বুঝতে পারবে আমি বিছানাতে কতটা। ছি, নোংরা পুরুষ। বেলির চোখের কার্নিশে অশ্রু এসে জমা হয়েছে। অনল তা দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। প্রত্যেকটা প্রশ্নের জবাব তার কাছে আছে, কিন্তু মেয়েটা যে বিন্দুমাত্র তাকে বিশ্বাস করে না। হঠাৎ তার বিভ্রম হলো। বেলির কপালে কপাল ঠেকালো সে। মাই ললিতা, তুমি কখন আমার ভেতরে থাকা ভালোবাসাকে দেখতে সক্ষম নও। আমি সব সময় ব্যর্থ। ছাড়ুন, ছাড়ুন আমাকে। আমি এমনই, জোর করে হলেও তোমাকে চাচ্ছি। এটা কি দোষ নিজের ভালোবাসাকে কাছে চাওয়ার? বিলিভ মি, আই এম নট এ প্লে বয়। আমি কোনো মেয়ের সাথে জোর করে কিছু করিনি। হ্যাঁ, এটা সত্য যে আমি অতীতে চুমু খেয়েছি অন্য মেয়েকে, কিন্তু তখন সে আমার প্রেমিকা ছিল। বিয়ের জন্য ভাবতাম আমরা। এইরকম একটা পরিস্থিতিতে বিষয়টা স্বীকার করা খুবই লজ্জাজনক, কিন্তু যখন থেকে তোমাকে ভালোবাসি তখন থেকে অন্য কাউকে আমি ওভাবে দেখিনি। বেলি জোরে জোরে শ্বাস ফেলছে। অনলের প্রত্যেকটা কথায় এক ধরনের বেদনা বোধ জড়িয়ে আছে। তবে বেলির মনে যে এক ধরনের চঞ্চলতা তৈরি হচ্ছে তা থামার নয়। হালকা শীতল পরিবেশে উত্তেজনার উষ্ণতা তৈরি হলো। অনলের চোখের চাহনিতে এক ধরনের মাদকতা বিদ্যমান। বেলি নিজের শরীরেও হরমোনের প্রবাহ হচ্ছে। সরে গেল অনল। দাঁড়িয়ে লম্বা শ্বাস ফেলে বলল, আমি তবুও তোমাকে নিজের থেকে দূরে যেতে দিব না। যা করার করতে পারো। বিয়ে তোমার আমাকেই করতে হবে। আমি দুনিয়ার নিকৃষ্ট পাপী হলেও তোমার জীবন সঙ্গী হব। আলুথালু বেশে উঠে বসলো বেলি। এখনো কান্না করছে। হাতের উল্টো পিঠ দিয়ে অশ্রু মুছে বলল, শালা বেয়াদব কোথাকার। তোমার মুখে
গালিও সুন্দর। আপনাকে আমি ছাড়বো না। বেলি টেবিল থেকে নেমে দাঁড়ালো, বইটা হাতে নিয়ে দরজার দিকে হাঁটা আরম্ভ করলো। আশ্চর্য বিষয় হলো এত কিছুর পরেও বইয়ের লোভটা সামলাতে পারেনি বেলি। এত রাতে একা রাস্তা দিয়ে যাবে দেখে পেছন পেছন অনল এলো, তা খেয়াল করেনি মেয়েটা। তাকে গেটে ঢুকতে দেখে অনল দীর্ঘশ্বাস ফেলল। প্রেমিকাকে পাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় শত্রু যেন তার প্রেমিকা নিজেই। পেছন ফিরে চলে যেতে নিবে ঠিক তখনই গেট দিয়ে তোফাজ্জল বের হয়ে এলো। পেছনে হাত রেখে দাঁড়িয়ে আছে, অনলকে উদ্দেশ্য করে বলল, বেলির সঙ্গে তোমার কি চলছে? আপনার মেয়ে যথেষ্ট বড় হয়েছে আঙ্কেল, তার আর আমার মধ্যে কি চলতে পারে সেটা তো পানির মতন পরিষ্কার। আই লাভ হার। কথাটা বলতে একটি বারের জন্য অনলের কণ্ঠস্বর কাঁপেনি, বরং দৃঢ় বলিষ্ঠ আওয়াজে সে ঘোষণা করে দিল বেলির প্রতি প্রণয়ের কবিতাকে। তোফাজ্জল অতি শান্তভাবে এগিয়ে এলো। তোমাকে আমি ভালো একজন ছেলে ভাবতাম, কিন্তু চোখ থাকতেও ভালো জিনিসকে তুমি দেখতে পাওনি। ভালো বা মন্দের প্রশ্ন এখানে এলো কোথা থেকে? বেলির থেকে ভালো কে আছে? শশী অনেকাংশে বেলির থেকে ভালো। দুজনই আপনার মেয়ে আঙ্কেল, নিজ সন্তানদের মধ্যে তুলনা কিন্তু খারাপ পিতার লক্ষণ। থামো ছেলে, তুমি ডিসাইড করতে পারো না আমি কেমন। এক্ষেত্রে তোমাকে একটা অ্যাডভাইস দিতে পারি যে বেলির থেকে দূরে থাকো। যেখানে শশীর বিয়ে হয়নি সেখানে আমি বেলিকেও বিয়ে দেব না। অনলের শরীর ঘেমে উঠল। সে জানতো বেলির বাবাকে মানানো কঠিন হবে, কিন্তু এভাবে সরাসরি না করে দেবে সেই ব্যাপারে ঘুণাক্ষরেও ভাবেনি কখনো। আমি বেলিকে ভালো রাখবো, আপনার ধারণাও নেই ওকে আমি কতটা ভালোবাসি। বেলি তোমাকে পছন্দ করে না, তা আমি ওর চোখ দেখে অনুধাবন করতে সক্ষম হয়েছি। রামিম চলে যাওয়ার পর থেকে বেলি অন্য কাউকে জীবনে আসতে দেয়নি। আপনি রামিমের ব্যাপারে জানেন? তোফাজ্জলের চেহারাতে বিদ্রুপ মাখা দাম্ভিকতা ফুটে উঠল। এই অন্ধকারে অনলের মনে হলো লোকটাকে দেখতে পুরোদস্তুর চতুর প্রাণীর মতন। হালকা বৃষ্টিতে এখন তার বিভৎস লাগছে। এই জলে এখন আর রোমান্টিকতা নেই। জানি আমার চোখের সামনে দুজন প্রেম করবে আর আমি তা বুঝবো না, এমন হয় না। সত্য বলতে বেলি আমার জীবনে একটা দুর্ঘটনা। দুটো সন্তানের পর কখনো ইচ্ছা ছিল না আরেকজন আসুক। শুধু রেবেকা জিদ করলো দেখে পৃথিবীর আলো দেখতে পেরেছে। আপনি আমার বেলিকে দুর্ঘটনা বলার সাহস রাখেন কিভাবে? প্রচন্ড উসখুস করছে অনল, হাতটা বারংবার মুঠোতে ভরে নিচ্ছে। বয়স্ক এই মানুষটার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে বোধ হয় সে মাটিতে মিশিয়ে দিত। যা সত্য তা বলতে আমার ভয় নেই। আমার জন্য সিয়াম ও শশী যথেষ্ট ছিল। মেয়েটার জন্য এই জন্য জন্ম থেকে তেমন টান অনুভব হয়নি। একটা অদৃশ্য দেয়াল বাবা মেয়ের মাঝখানে তুলে দিয়েছিলাম, সেটা বেলি নিজেও কখনো অতিক্রম করেনি। তাছাড়া ও তোমাকে পছন্দ করে না, আমার কথার খেলাপ করবে এমন সাহস নেই। দীর্ঘশ্বাস ও চোখ দুটো বন্ধ করে অনল নিজের ক্রোধকে সংবরণ করার চেষ্টা চালালো। খানিকটা এগিয়ে এসে তোফাজ্জলের মুখোমুখি দাঁড়ালো। অনল বৃহদাকার শরীরের পুরুষ, রেগে যাওয়ায় কেন যেন বাহুর মাংসপেশিগুলো ফুলে উঠেছে। আপনি এসব কথাবার্তা কখনো উচ্চারণ করার সাহস রাখবেন না। সৃষ্টিকর্তা যখন পৃথিবীতে পাঠিয়েছে বেলিকে, তখন মানুষ হিসেবে তৈরি করেছে। ওর নিজের ভালো থাকার অধিকার আছে। রামিমের সাথে ভালো থাকতো, এটা মিথ্যা নয়, কিন্তু আমি নিজের ভালোবাসাকে এভাবে সারা জীবন বিধবা হয়ে থাকতে দিতে ইচ্ছুক নই, তাই বিয়েটা হতে দেইনি। তবে দেখা যাচ্ছে যদি রামিম ও বেলির বিয়ের প্রসঙ্গ উঠত, আপনি নিজের মেয়ের কথা ভাবতেন না। ভুল। রামিম আমার স্ট্যাটাসের সাথে যায় না। এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আমার স্ট্যাটাসের অনেক নিচে। হাসি মুখে বিদ্রুপ করে কথাগুলো উচ্চারণ করলো অনল। তোফাজ্জল অনেক রেগে গিয়েছে, তাতে দাঁত পিষে বলল, আমাকে তুমি চিনো না ছেলে, বয়সের দোষে শরীরের রক্ত গরম। আমার না হয় গরম, আপনার এক পা কবরে, তবু তো ঠান্ডা হচ্ছে না। মুখ সামলে কথা বলো। অনল আরো এগিয়ে এলো, ঠিক তোফাজ্জলের চোখ বরাবর দৃষ্টি রাখলো, অন্তত আত্মবিশ্বাসী সুরে বলল, বেলিকে ভালোভাবে ট্রিট করবেন, আজ হোক কাল হোক আমার স্ত্রী হবে সে। একটা কথা মাথায় রাখবেন, আমি অনল কাশ্যপ নিজের বাপকেও ছেড়ে কথা বলি না। সেখানে তো আপনি শ্বশুর বাপ। ওয়াও, শ্বশুর বাপ শব্দটা নতুন আর ইন্টারেস্টিং, তাই না? রাবিশ। আপনার মানসিকতাকে সংক্ষেপে বলা আছে। আজকে আসছি, অনেক বড় দিন ছিল। তোফাজ্জল অন্য কোনো প্রতিক্রিয়া করার পূর্বে বাসার দিকে পা বাড়ালো অনল। ভীষণ রেগে গিয়েছে সে। পৃথিবীতে সব বাবা মা
নিজের সন্তানকে ভালোবাসে না। উদাহরণ দিতে বসলে শত কেন হাজার হাজার দেওয়া সম্ভব। এদের উপর অজানা একটা রাগ এসে জমে অনলের। তার বাবা যেমন হোক, কিন্তু নিজের 3 সন্তানকে সমান ভালোবাসে। হ্যাঁ, অনল এক্ষেত্রে অনেকটা ভিন্ন হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। সেখানে বেলির মতন এত মিষ্টি একটা মেয়েকে কিভাবে তার বাবা দুর্ঘটনা বলতে পারে? অনলের রাগ এই কথা মনে হতেই আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। বেলি আপ্রাণ চেষ্টা করছিল দরজা খুলতে, কোনো শব্দ যেন না হয়। তবে এত সাবধানতার পরেও এক ধরনের বিরক্তিকর শব্দ উৎপন্ন হলো। মুখ বিবরে অস্থির ভাব বিদ্যমান। এখন সময় বিকেল 5টা। অনলের ফিরতে আরো 1 ঘন্টা আছে। এই সময় রুমের ভেতর থেকে রামিমের সেই চিঠি খুঁজে বের করা। রাহিমাকে উল্টোপাল্টা বুঝিয়ে নিচে বসিয়ে এসেছে। অন্তত কিছু সময়ের জন্য সে নিরাপদে তল্লাশি চালিয়ে যেতে পারবে। রুমের ভেতরে প্রবেশ করে মোটেও এটা কোনো ব্যাচেলরের রুম মনে হয়নি, বরং সবকিছু পরিপাটিভাবে গোছানো। বেলি খেয়াল করলো এখানকার বাতাবরণে মিষ্টি একটা সুবাস বিরাজমান, যেমন অনলের শরীর থেকে পাওয়া যায়। ভেতর থেকে তাকে এই সুবাসটি তরঙ্গায়িত করে তোলে। সময় ব্যয় না করে দ্রুত গতিতে খোঁজা শুরু করলো। আলমারিতে হাত রাখতে তা খুলে গেল। বেলি ভেতরের পোশাকগুলো নেড়েচেড়ে দেখে নিজের সঙ্গে বলল, এত সুন্দর পোশাক থাকলে মেয়েরা কেন, সঙ্গে তাদের মেয়েরাও পটে যাবে। ভুল ললিতা, আমি শুধু মেয়েদের পটাতে জানি। চমকে লাফিয়ে উঠল বেলি। পেছন ফিরে দেখলো অনল বিছানাতে বসে আছে। আপনি এখানে কেন? অফিস থেকে না আরো পরে আসার কথা? আমার ভাগ্য ভালো নাকি তোমার খারাপ আমার জানা নেই, কিন্তু আজ দুপুরে একটা মিটিং ছিল, সেটা শেষ করে আর অফিসে যাইনি। ভালো হলো অন্তত তোমাকে তো দেখতে পেলাম। ঢং করবেন না, আমি এখানে রামিমের দেয়া চিঠি খুঁজতে এসেছি। তা খুঁজবো, কিন্তু বাধা দিবেন না। ওয়েল মাই লাভ, পুরো রুমটা তোমার, খুঁজতে থাকো, আমি না হয় ততক্ষণ তোমাকে দেখি। চুপ, চোখ বন্ধ করেন। অনল চোখ বন্ধ করে নিল বেলির কথা মতন। মেয়েটা নিজ ছন্দে খুঁজতে লাগলো। সেটা একবারও খেয়াল করছে না অনল তাকে বাধা দিচ্ছে না কোনো কারণবশত। অবশ্য বেলির মাথা যে একটু মন্থর গতিতে কাজ করে এটা অনল জানে। মেয়েটার বাচ্চামো দেখে হেসে ফেলল পুরুষটি। পরক্ষণে অন্তর থেকে দুঃখ বোধ হলো। রামিমকে এত ভালোবাসার কারণ হতে পারে যে বেলি জীবনে প্রথমবারের মতন এমন কাউকে পেয়েছিল যে তাকে সম্মান করে, তার কথা শুনে তাকে বিশেষ কেউ অনুভব করিয়েছে। অনলের বারংবার দুর্ঘটনার শব্দটি মাথায় ঘুরছে। কত বিভৎস শুনতে লেগেছে তোফাজ্জলের মুখ থেকে। অনল হঠাৎ বেলির মনোযোগ আকর্ষণ করে বলল, আলমারির ডান সাইডে একটা ড্রয়ার আছে বেলি, সেটা খুলো তো। কেন? খুলে দেখো তো আগে। বেলি ড্রয়ারটা খুলে ফেলল। সেখানে থাকা জিনিসটা দেখে চমকে উঠল সে। দ্রুত গতিতে হাতে তুলে নিল। একটা পোষা বিড়াল ছিল তার, কিন্তু 1 মাস পালার পরে তোফাজ্জল দূরে কোথাও ফেলে এসেছিল। সেই বিড়ালের সাথে অনলের ছবি রাখা সেখানে। ছোট দেহটা কত আনন্দে শুয়ে আছে কোলে। অনলের মুখের গঠন দেখে আরেকটু কম বয়সী লাগছে। তুতুন, ও আপনার কাছে কিভাবে? আমার কাছে নেই ঠিক, ফেলে দেওয়ার পর আমি রেস্কিউ করে অ্যাডপশনে দিয়ে দেই। এখন তুতুন 8 কেজি ওজনের বিশাল বিড়াল। আমি কি বলবো বুঝতে সক্ষম নই। ওকে নিয়ে সবসময় আমার অপরাধ বোধ ছিল। থ্যাঙ্কস অনল। বেলির চোখে অশ্রু এসে জমা হয়েছে। অনল এবার তার সত্যিকার অর্থে চোখ বন্ধ করল। মেয়েটা জানেও না তার জীবনে এমন কত শত ঘটনার সঙ্গে অনল জড়িত। সে তার ললিতার অশ্রু দেখতে ইচ্ছুক নয়, হোক না তা আনন্দের। অনল দীর্ঘ শ্বাস টেনে নিজের সঙ্গে বলল, মেয়েটাকে সে এত কেন ভালোবাসে? বেলির বিয়ের কথা ভাবছেন মানে? মেয়েটা তো এখনো পড়াশোনা করছে। তাছাড়া শশীর বিয়ে হয়নি, সেখানে ছোট মেয়ের বিয়ের কথা চিন্তা করার কারণ কি? সব কথা তোমাকে কৈফিয়ত দেওয়ার ইচ্ছা আমার হয় না রেবেকা। আমার বুদ্ধি তোমার থেকে অনেক বেশি, তাই ছোট মস্তিষ্ককে প্রেশার দিয়ে সবকিছুতে কিন্তু কেন এসব আনবে না। স্বামীর কাছ থেকে শুরু করে এক ধরনের তাচ্ছিল্য ব্যবহার পেয়ে এসেছে রেবেকা। বিয়ের সময় তার বয়স ছিল কম। দাদি কানে কানে বলে দিয়েছিল স্বামীর সব কথা মান্য করার জন্য। এজন্য সারা জীবন খুব একটা উচ্চবাচ্য করেনি। তোফাজ্জলের রাবিশ শব্দের আড়ালে নিজের সব ধরনের যুক্তিমূলক কথা আড়াল করে ফেলেছে। সে শেষবার প্রতিবাদ করেছিল বেলিকে জন্ম দেওয়ার আগে। যদি সে শক্ত না থাকতো
তাহলে মেয়েটা পৃথিবীর মুখ দেখতো না। ভাবলে গায়ের লোম দাঁড়িয়ে যায় রেবেকার। আমি বেলের মা, এখন ওর বিয়ের বয়স হয়নি। বেশি কথা বললে মুখ বন্ধ করে দিব একেবারে। আমি যা বলছি তাই হবে। ওকে দেখতে আসবে পাত্রপক্ষ। এর ফলে শশীর উপর কি প্রভাব আসবে ভেবে দেখেছেন? মানুষ বলবে মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো দোষ আছে, এজন্য ছোট বোনের আগে বিয়ে হয়ে গেল। এত জেদ ভালো নয় তোফাজ্জল। আমার মেয়ে বেলি, আপনি তো চাননি কখনো পৃথিবীতে আসুক। ভরণ পোষণ নিজে করনি, তাই এসব আজগুবি কথাবার্তা বলবে না। আমি বাসায় এই নিয়ে কোনো ঝামেলা চাচ্ছি না। বেলিকে বুঝিয়ে দিবে। আর হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করা বন্ধ করো। এই যোগ্যতা তোমার নেই। চোখে চশমাটা লাগিয়ে বের হয়ে গেল তোফাজ্জল। রেবেকা তার স্ত্রী, কিন্তু সহধর্মিণীকে যে সম্মান দিতে হয় তা কখনো দেয়নি সে। তার কাছে বিয়ের মানে হলো একটা বাড়তি মানুষের জীবনের দায়িত্ব নেওয়া। স্রেফ বংশবৃদ্ধি আর কামনার চাহিদা ছাড়া বিয়ের আর কোনো মানে নেই। জানালা দিয়ে মৃদু রোদ আসছে বিছানার ওপর। রেবেকা উদাস হয়ে সেই এক ফালি রোদ পানে তাকিয়ে আছে। জীবনের মানে সত্যি নেই তার কাছে। তবে মনে মনে সিদ্ধান্ত নিল বেলির সঙ্গে খারাপ কিছু সে হতে দেবে না। মেয়েটা এমনিতে জন্ম নেওয়ার পর থেকে কষ্ট ভোগ করে চলেছে, বাকি জীবন যেন সুখে বসবাস করতে পারে এজন্য আপ্রাণ চেষ্টা করবে। এজন্য যদি সংসারও ভেঙে যায় তবুও রাজি সে। মাতৃমন কেঁদে ওঠে তার। সহসা বেলির কণ্ঠ শুনতে পেল। স্বীয় কক্ষ থেকে মা সম্বোধন ডাকছে তাকে। চোখের কার্নিশে জমে থাকা অশ্রুকণা মুছে নিয়ে সেদিকে পা বাড়ালো। হন্তদন্ত হয়ে বেলি সবকিছু গুছিয়ে চলেছে। আজ একটা প্রোগ্রাম আছে ভার্সিটিতে, সেজন্য গোলাপি রঙের শাড়িকে থিম হিসেবে নির্ধারণ করা হয়েছে। সকালে উঠতে দেরি হওয়ায় সময় মতো তৈরি হতে পারেনি সে। আজ সেখানে উপস্থাপনা করবে। রেবেকা দরজার সামনে দাঁড়িয়ে নিজের মেয়েকে দেখছে। মেয়েটা প্রথাগত বিচারে সুন্দরী খেতাম হয়তো পাবে না। বেশ রোগা, গায়ের রংটা অত বেশি উজ্জ্বল না, শুধু মাথার চুলগুলো বেশ সুন্দর। বেলের সব থেকে সুন্দর জিনিস হলো তার ঠোঁট দুটো। পাবদা মাছের মতন মনে হয় রেবেকার নিকট। বাঁকানো মসৃণ দুটো মাছ যেন। হাসলে মনে হয় স্বচ্ছ পানিতে মাছেরা নৃত্যে মত্ত।